এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জানেন, আজও ব্লিডিং হয়েছিল প্রচুর, কিন্তু আগের মতো কেউ ওষুধ দিয়ে দেয়নি, রক্তটাও মুছে দেয়নি। আপনি না জিজ্ঞেস করেছিলেন আমি কেমন আছি? তাহলে শুনুন, আ- আমি আমি না একটু ভালো নেই। আমি না ভালো নেই। জানেন একটা কথা, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে প্রথম দিকে আমাকে আপন ভাবতো, আমার যত্ন নিত, হয়তো এগুলো অভিনয় করতো। কিন্তু জানেন, এখন সেও আমাকে দেখতে পারে না। তাই আমি বাড়ি যেতে চাই, কিন্তু আমার আব্বা আমাকে আর বাড়ি নেবেন না। আমার এখানেই কুকুরের মতো পড়ে থেকে মরতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন আর মাফ করে দিন এতদিন ভুল বোঝার জন্য আপনাকে। দোয়া করেন যাতে মরণটা আমায় একটু আগেই দেখা দেয়। এই দ্বিধা দ্বন্দ্বের জীবনে আর প্রাণের সয় না, বুঝলেন? এটা বলেই নাঝা ফোন কেটে দেয়। নাওলার হাত থেকে নাঝারের ফোনটা ধপাস করে পড়ে যায়। তিনি সব শুনে স্তব্ধ হয়ে গেছেন। ওনার পাশে ওনার ভাই দাঁড়িয়ে আছেন। নাওলা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। ভাইরে, আমার মেয়েটাকে ওরা নরকে দিয়ে দিয়েছে। তুই তোর গ্যাংয়ের কাউকে পাঠিয়ে ওকে যে কোনোভাবে এখানে নিয়ে আয়। ওনার ভাই চোখ মুখ শক্ত করে শান্ত গলায় বলেন, আমি তো কবে বলেছিলাম নিয়ে আসতে, তুমি তো রাজি হওনি। আমার ছেলে লুসিয়ানকে বলবো। বল, ওকে বল নিজে গিয়ে নিয়ে আসতে। আচ্ছা। নাঝা ফোনটা পাশে রেখে হাঁটুতে মুখ গুজে নিতে নিতে ফুপিয়ে বলে, আমায় মা দিল, কিন্তু তার ভালোবাসা দিল না। আমার মা কেন আমায় ভালোবাসলো না? আমার মা কেন তার সাথে নিয়ে গেল না? আমি মেয়ে তাই নিয়ে গেল না? তসির এতক্ষণ দাঁড়িয়ে সবকিছু স্পষ্ট শুনছিল। কি বলবে এখন সে, আর কি করবে? কিছু বোঝার ক্ষমতা তার নেই। তসির তপ্ত শ্বাস ছেড়ে নাঝার সামনে গিয়ে দাঁড়ায়। নাঝা তসিরকে দেখে মুখ তুলে তাকায়। তসিরকে হঠাৎ দেখে মুহরকে যায়। তসির ওর সব কথা শুনে নেয়নি তো? না, শুনেনি হয়তো। কিভাবে শুনবে? নাঝা পেছনে কিছুটা সরে যায়। তসির নাঝার তাকানো দেখে কিছু বলে না, চুপচাপ তার দিকে ঝুঁকে যায় তাকে কুলে নিতে। তসিরের উদ্দেশ্য বুঝতে পারে নাঝা। সে যে এখন নাঝাকে কুলে নেবে, তারপর নিয়ে মিথ্যা প্রেম দেখাবে। নাঝা নিজেই ধীরে ধীরে উঠে যায় দেয়ালে হাত দিয়ে। অনেকক্ষণ ধরে বসে থাকায় কোমরে ধরে গেছে, পা ঝিনঝিন করছে। দাঁত পিষে উঠে দাঁড়ায়। তসির নিজেকে গুটিয়ে নিয়ে নাঝাকে বলে, আমি কোলে নেই। না, না নিতে হবে না। আমি হাঁটি, পা ধরে গেছে। না হাঁটলে ঠিক হবে না। তসির নাঝারের সহজ উত্তর আশা করেনি। নাঝারের সহজ আচরণ তসিরের হজম হলো না। আচ্ছা, নাঝা কি তার উপর কোনো রাগ করেনি? কোনো প্রকার রাগ খুব যে সে ছাড়ছে না। হয়তো বাবার স্বার্থপরতার জন্য নিজেকে গুটিয়ে নিয়েছে। তসির নাঝার গালের দিকে তাকাতে পারছে না, কষ্ট হচ্ছে, বুকটা মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। নাঝার তুলোর মতো ফর্সা গালগুলোতে বেবিজানের আঙ্গুলের দাগ বসে গেছে। নাক দিয়ে পড়া রক্ত কপালে, গালে, ঠোঁটের কিনারায় লেগে আছে। ড্রেসের হাতায় সাদা ওড়নায় রক্তের ছুপ ছুপ দাগও স্পষ্ট। তার মানে অনেক রক্ত বেরিয়েছে। তসিরের নিজের উপর রাগ হচ্ছে। কেন যে সে রাগ করে বাইরে গেল? কি জন্য যে গেল? বেবিজান ইচ্ছে মতো মেরেছেন। কিভাবে তিনি এতটা নির্দয় হলেন? অবশ্য নাঝা যে কাণ্ড ঘটিয়েছে এতে রাগ হওয়ারই কথা। তসির নাঝার দিকে এগিয়ে এসে তাকে ধরে নিয়ে সামনে পা বাড়ায়। নাঝা চুপচাপ রোবটের মতো সামনে এগোতে থাকে। তসির নাঝাকে নিয়ে বিছানায় বসিয়ে দেয়, তারপর বলে, তুমি বসো, আমি টাওয়েল ভিজিয়ে নিয়ে আসি। নাঝা মাথা নাড়ায়। তসির তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুম থেকে ছোট্ট টাওয়াল ভিজিয়ে নিয়ে এসে নাঝার পাশে বসে। হাত বাড়িয়ে নাঝার মুখ মুছে দিতে চায়, কিন্তু নাঝা মুখ তুলে তসিরের দিকে তাকিয়ে আবারও মেকি হেসে বলে, আমি মুছে নিচ্ছি। এটা বলে তসিরের হাত থেকে নাঝা টাওয়ালটা নিয়ে নাক মুখ মুছে নেয়। তারপর গলায় হাতে লেগে থাকা রক্ত মুছে নেয়। তসির নাঝার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পলকহীন চোখে। কি হলো হঠাৎ? কেন করছে নাঝা এই ব্যবহার? সে কেন রাগ দেখাচ্ছে না? সে কেন এত শান্ত আজ? বেশি কষ্ট দিয়েছেন কি ওকে বিবেচান?
তৌসির খাট পাশের উপর থেকে ভ্যাসলিনের কৌটা নিয়ে খুলে আঙ্গুলের ডগায় নিতে চায়, তবে তার আগে নাজহাত তার আঙ্গুল দিয়ে নিয়ে বলে, আমার হাত দিয়ে লাগাই। এই বলেই মুখে ভ্যাসলিন লাগিয়ে নেয়। তৌসির এমন আচরণে আর চুপ থাকে না। এবার সে নাজহার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমাকে মাফ করে দাও। আমি সত্যি জানতাম না তোমার এই অবস্থা করে দিবে বিবিজান। আর জানলে কি করতেন? জানলে কখনই রুম থেকে বের হতাম না। মিথ্যা বলছেন কেন? আমাকে মার খাওয়াতেই তো নিজের বিবি জানকে নিয়ে ঘরে এসেছিলেন। আর মাফ আমার চাওয়ার কথা, আপনার তো না। আপনি কেন মাফ চাইছেন? এটা বলে নাজহা মুচকে হেসে নিজের হাত তৌসিরের কাছ থেকে সরে নেয়। তৌসির নাজহার এই কথা স্পষ্ট বুঝতে পারে। নাজহা মনে করছে তৌসির ইচ্ছে করে তাকে মার খাইয়েছে। নাজহা চুপচাপ উঠে যায় বিছানা থেকে আর বলে, অতীত হয়ে গেছে, এগুলো ভুলে যান। কথা বাড়ালে কথা বাড়বে, বাদ দিন তো। নাজহা উঠে চলে যেতে নাই। তৌসির দ্রুত উঠে দাঁড়ায়। না, ভুল ভাঙাতে হবে। এই মেয়ে তাকে সাংঘাতিক ভুল বুঝেছে। তৌসির ঝাপটে নাজহাকে পেছন থেকে জোরে ধরে আর বলে, না না, তুমি যা ভাবছো তা না, ভুল বুঝছো আমায়। আমি এমন কিছু চাইনি। কৈতরি গো, ও কৈতরি, বিশ্বাস করো আমি কল্পনায়ও ভাবি নাই। মাফ করে দাও, তোমার পায়ে পড়ি, মাফ করে দাও। তৌসিরের এই আকুতি নাজহার কাছে নিতান্তই অভিনয় মনে হয়। তৌসির নাজহাকে নিজ দিকে ঘুরে নাজহার দুই গালে হাত রেখে তার আঘাতপ্রাপ্ত গালে অজস্রবার চুমু খেতে থাকে আর বলে, এই গালের আঘাতগুলো তো শুধু তোমার গালে, কিন্তু ক্ষত তো আমার অন্তরে। মাফ করে দাও এই নিকৃষ্ট আমায়, একটু দয়া করে মাফ করে দাও না। বাদ দিন না, যা হয়েছে তা হয়েছে, দোষটা আমারই। তৌসির এই বলে নাজহাকে বুকে জড়িয়ে ধরে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, না, দোষ তোমার না, সব দোষ আমার। প্রিয় তোমাদের আবার দোষ হয় নাকি? তৌসির, আমায় ছাড়ুন, আমার শরীর জ্বলতেছে। তৌসির এটা শুনে তাড়াতাড়ি নাজহাকে ছেড়ে দিয়ে ওর দুই বাহুতে হাত রেখে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, তোমার শরীরেও আঘাত করেছে? জ্বলতেছে শরীরে, আপনার ছোঁয়ায় জ্বলতেছে। দয়া করে একটু কৃপা করুন, আমার থেকে দূরে থাকুন। তৌসির নাজহারের কথায় কিছুটা স্বস্তি পায়। যাক, অবশেষে এসে একটু স্বাভাবিক হচ্ছে। তৌসির নাজহার হাত টেনে ধরে তাকে আবারও বুকে টেনে নিতে নিতে বলে, মাফ করে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো হয়ই, আমি আর এমন পাপ করব না। মাফ করে দাও। এটা বলে শক্ত করে তৌসির নাজহাকে জড়িয়ে ধরে। আজ জীবনে প্রথম তার কোনো অপরাধ করার এত অনুশোচনা হচ্ছে। নাজহা চিৎকার করে ওঠে, তৌসির, আপনাকে আমার মস্তিষ্ক চাইলেও অন্তর থেকে কখনো মাফ করব না। আপনি দয়া করে আপনার এই মিথ্যা প্রেম ঢালা বন্ধ করুন। একটু রেহাই দিন না। ভুল করে নিয়েছি আমি, ভুল। প্রয়োজনে এবার আপনিও মারুন। আপনার বিবেচান আমাকে থাপ্পড় লাথি মেরেছে, আপনি প্রয়োজন পড়লে ব্যাট দিয়ে মারুন, ছুরি দিয়ে হাত পা কেটে দিন, জিভ কেটে দিন। তারপর ওই নাটক বন্ধ করুন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করুন। এটা বলে নাজহা ঢুক গেলে কান্না আসছে। না, সে কাঁদবে না, একটুও কাঁদবে না এই মানুষের সামনে। চোখের পানি সে ফেলতেই পারে না। তৌসির নাজহাকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে বিছানায় বসে আর বলে, তুই একটা অমানুষ, তালুকদারের মাইয়া। তোর ভেতরে জ্ঞান খুব কম। তুই এক তো গাদ্দারি করে ধরা পড়েছিস, তার উপর আমি মানাতে চাচ্ছি আর তুই আমার উপর রাগ ঝাড়ছিস। এই বলেই নাজহার হাত ধরতে চাই তৌসির। নাজহা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি কি বলেছি আমাকে মানান? না তো, বলেনি তো। হ্যাঁ, আমি গাদ্দার, আমি খারাপ, বিশ্বাসঘাতক। আমি না সাথে বড় স্বার্থপর। আমার সাথে কেন এমন নাটক করেছেন শুনি? আমি আপনাকে বিশ্বাস করি না তৌসির, আমি আর আপনায় বিশ্বাস করি না। এটা বলে নাজহা তৌসিরের দিকে তাকায়। তার চোখের কোণ বেয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। তৌসির নাজহার কথায় বেদারক এক হাসি টেনে ধরে বলে, অথচ তুমি বারবার আমার বিশ্বাস ভাঙার পরেও তোমারে আমি এখনো বিশ্বাস করি। নাজহার চোখের কোণ বেয়ে পড়া নোনা জলটুকু মুছে দিতে দিতে তৌসির বড্ড অসহায় সুরে তাকে বলে, তোমাকে আমি সর্বদাই অন্তরের খুব কাছে রেখেছি, তাই প্রতিদানে তোমার দেওয়া ঘৃণা, ছলনা আর এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আমি আপনার এসব কথা বিশ্বাস করি না। এটা বলে সে ওয়ার্ড্রোবের দিকে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বসে থাকে। কি হবে তার আর নাজহার এই সম্পর্কের? সে কিছুই বুঝে উঠতে পারছে না।
বেবি জান এত নিমক হারামি কিভাবে করলেন? সে একদিন ওনাকে বলেছিল, যাই হয়ে যাক, আমার মৃত্যু হয়ে গেলেও আমার নাজহাকে কিছু তুমি করো না। আজ কি করে দিয়েছেন ওর গালের অবস্থা তিনি। বাড়ি ফিরে নিজের ঘরে পা রাখতেই ওয়াসিমের চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে তার, কারণ সামনেই দাঁড়িয়ে আছে তৃষ্ণা, তার স্ত্রী। অবশ্য স্ত্রী কেবল নামে, ওয়াসিম তাকে মনে প্রাণে স্ত্রী হিসেবে অস্বীকার করে। বছরখানেক আগে তার বাবা MLA ইব্রাহিম পটোয়ারি আর মা সিতুজা পটোয়ারি জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন। ওয়াসিম বরাবরই বিয়ে সংসার বিষয়গুলোকে ঘৃণা করে। তার মতে এসব তার জন্য নয়, সে এসবের অযোগ্য। তাই গত 1 বছর ধরে এক ছাদের নিচে থেকেও তারা 2 গ্রহের বাসিন্দা। ভালোবাসার স্পর্শ তো দূর, স্ত্রীর ন্যূনতম অধিকারটুকু সে তৃষ্ণাকে দেয়নি। স্বামীর এমন অবহেলা সত্ত্বেও তৃষ্ণা স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে ঠিকই। ওয়াসিমের করার শত অপমান সহ্য করে সে বেহায়ার মতো পড়ে আছে এই বাড়িতে, থাকবেই তো। এছাড়া তার যাওয়ার জায়গায় বা কোথায়? মাহীন এতে মেয়েটি সৎ মায়ের সংসারে অনাদরে বড় হয়েছে, কত মারধর কত অত্যাচার সহ্য করেছে, যার কোনো ইয়াত্তা নেই। এখন ফিরে গেলে সৎমা তাকে ঘরে তুলবে না। তার সেই পটুয়ারি বাড়ি অনেক ভালো। ওয়াসিম ছাড়া বাড়ির বাকি সবাই তাকে যথাযথ সম্মান দেয়। স্বামীর ভালোবাসা না থাক, অন্তত 3 বেলা পেট ভরে খাওয়া আর পড়াশোনাটা তো শান্তিতে করতে পারছে, এটা বা কম কিসে? ওয়াসিমকে দেখা মাত্রই তৃষ্ণা মাথা নিচু করে পাশ কাটে চলে যেতে চাই, কিন্তু ওয়াসিম তাকে যেতে দেয় না। খাপ করে হাত চেপে ধরে তার, হ্যাচকা টানে দরজার পাশের দেয়ালে তাকে চেপে ধরে সে। 2 হাতে তৃষ্ণাকে বন্দি করে হিস হিস করে বলে, তুই কবে যাবি এইখান থেকে? যা না, সরে যা আমার জীবন থেকে। তৃষ্ণা যন্ত্রণায় কুকড়ে যায়। এভাবে দেয়ালের সাথে চেপে ধরায় তার খুব কষ্ট হচ্ছে। তার উপর ওয়াসিমের গা থেকে ভেসে আসছে রক্ত আর মদের তীব্র দুর্গন্ধ। সে দৃষ্টি নিচু করে নিজের পায়ের পাতার দিকে তাকে ব্যথায় আর্তনাদ করে ওঠে। আমাকে ছেড়ে দিন, লাগছে আমার। আমার দিকে তাকা তৃষ্ণা। ভয়ে ভয়ে চোখ তুলে তাকায় তৃষ্ণা। ওয়াসিমের চোখে চোখ পড়তেই সে আবারও তৃষ্ণার ন্যায় প্রশ্ন ছুড়ে দেয়, এত গালাগালি দিই, মারধর করি, এত তুচ্ছিল্য করি, তবুও তুই পড়ে আছিস কেন এখানে? ওয়াসিম সব জানে, তার অসহায়ত্ব সম্পর্কে সে অবগত, তবু বারবার একই প্রশ্ন করে তৃষ্ণাকে ক্ষত বিক্ষত করে। অন্যদিন চুপ থাকলেও আজ আর চুপ থাকে না তৃষ্ণা। ওয়াসিমের চোখের দিকে তাকে নিদারুণ এক অসহায় সত্য উগড়ে দিয়ে অসহায় গলায় বলে, শান্তিতে 2 মুঠো ভাত খাওয়ার লোভে। হ্যাঁ, এটাই রূঢ় সত্য। শুধুমাত্র 2 বেলা 2 মুঠো ভাতের লোভে সে এখানে পড়ে আছে। ক্ষুধার যন্ত্রণা তৃষ্ণার চেয়ে ভালো আর কে বুঝবে? বিয়ের আগে খুব কম সময়ে তার কপালে ভালো খাবার জুটত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তার পাতে আসতো বাসি ভাত, নয়তো আগের দিনের পান্তা। সেই ভাতটুকু খেতে বসেও তাকে শুনতে হতো বাবার সৎমায়ের লাথি ঝাঁটা আর অকথ্য গালিগালাজ। সেই নরক থেকে এই জীবনটা তো তৃষ্ণার কাছে রাজপ্রাসাদ। এখানে মার খেতে হয় না, শান্তিতে ধোয়া ওঠা গরম ভাত খাওয়া যায়, গায়ে অন্তত ভদ্রস্ত কাপড় রাখা যায়। তৃষ্ণা বড় লোভী, হ্যাঁ ভীষণ লোভী সে। তবে তার লোভ সোনা দানা বা টাকার জন্য নয়, তার লোভ একটু সুস্থভাবে বেঁচে থাকার, একটু গরম ভাতের। এই লোভের কি ভয়ঙ্কর শাস্তি সে পেয়েছে তা মনে পড়লে আজও তার আত্মা কেঁপে ওঠে। একদিন পেটের তীব্র জ্বালায় সহ্য করতে না পেরে চুলা থেকে নামানো গরম ভাত আর তরকারি লুকিয়ে খেয়েছিল সে, কিন্তু পুরা কপাল, তার সৎ মায়ের চোখে সেটা ধরা পড়ে যায়। গরম ভাত খাওয়ার অপরাধে সেদিন সৎমা 9 বছর বয়সী ছোট্ট তৃষ্ণার কোমল মুখের ভেতর ইটের ছোট ছোট টুকরো ঢুকে দেয়। মাটিতে ফেলে গলায় পাড়া দিয়ে তার গালে একের পর এক থাপ্পড় মেরেছিল। মুখের ভেতর নরম ভাতের বদলে তখন ছিল ইটের ধারালো কুচি। ইটের ঘষা আর থাপ্পড়ের ছুটে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে বুক ভেসে গিয়েছিল। সেদিন সে পৈশাচিক আঘাতে তার মুখ এতটাই ফুলে গিয়েছিল যে পরের 2 দিন ভাত তো দূরের কথা, গলার কাছে জমে থাকা ছোটটুকু গেলতে পারেনি। তৃষ্ণা যদি জানতো 1 বেলা গরম ভাতের দাম এতটা রক্ত দিয়ে শোধ করতে হবে, তবে সে জীবনেও ওই ভাতে হাত দিত না। সেই বিভীষিকার পর বাবার বাড়িতে সে আর কোনো দিন গরম ভাত খায়নি। তাই আজ এই সংসারে পড়ে থাকা শুধু 1 মুঠো গরম ভাতের আশায়।
যেখানে ভাতের গ্রাসে রক্ত মিশে থাকে না। ওয়াসিম তৃষ্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ সে তৃষ্ণার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে মুঠি শক্ত করে ধরে এবং তাকে নিজের খুব কাছে টেনে আনে আর কঠিন গলায় বলে, তুইও এই বাড়িতে থাক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যা। তোকে দেখলেই আমার রাগ ওঠে। তৃষ্ণা ব্যথা পায়, তা কোনো প্রকার কষ্ট প্রকাশ না করে শান্ত গলায় বলে, আপনার মাকে বলুন না আমার ঘর থেকে। আমি তো যেতেই চাই, কিন্তু আপনার মা তো রাজিই হন না। আমি কি ভুল করেছি? কেন আপনি আমাকে এতটা ঘৃণা করেন? যা, আমার জন্য ভাত নিয়ে আয়। তৃষ্ণা মাথায় প্রচণ্ড আঘাত পায়, তবু কোনো শব্দ না করে চুপচাপ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াসিম তৃষ্ণার যাওয়ার পথের দিকে তাকে বিড়বিড় করে বলে, কেন যে তোকে আমি দেখতে পারি না তা আমি নিজেও জানি না। তুই সামনে থাকলে রাগ হয়, আবার না থাকলেও কষ্ট হয়। তুই একটা বিষাক্ত রোগ রে শালি। এসব বলতে বলতে ওয়াশরুমে গোসল করতে ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে সে দাড়িতে হাত বোলায়। নিজের প্রতিবিম্বের সাথে কথা বলতে বলতে সে ভাবে, ওয়েসেম, তোর ভাই তো তোরই জেরক্স কপি, সে তো আসবেই। ওকে একটু কনফিডেশনে ফেলবি না। দাড়িটা কি কেটে ফেলবি? না, কাটবো না, এখন না, আগেও আসুক, তারপর দেখা যাবে। তৃষ্ণা রান্নাঘরে গিয়ে ওয়াসিমের জন্য খাবার প্লেটে বাড়তে থাকে। সিতুজা বেগম তৃষ্ণার দিকে তাকিয়ে বুঝতে পারেন যে তার গুণধর ছেলে মেয়েটির উপর অত্যাচার করেছে। তিনি সব বুঝেও কিছু বলেন না, শুধু তৃষ্ণার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যান। তৃষ্ণা খাবার নিয়ে রুমে আসে এবং প্লেটটি বিছানার উপরে রাখে। ঠিক তখনই ওয়াসিমের গালি তার কানে আসে। এই তৃষ্ণা, কুত্তার বাচ্চা, তুই কই? এতক্ষণ ধরে রাখছি, জবাব দিস না কেন? আমার লুঙ্গি আর আন্ডারপ্যান্ট দে। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলিয়ে আলনা থেকে কাপড় আর গামছা নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। সে বলে, এই নিন। কোথায় গিয়ে মরছিলি? এতক্ষণ ধরে রাখছি, জবাব নেই কেন? কথাটা বলেই ওয়াসিম ভেজা মাথায় ঝাঁকুনি দেয়। তার দাড়ি আর চুলে লেগে থাকা পানি ছিটকে এসে পড়ে তৃষ্ণার চোখে মুখে। তৃষ্ণা কিছুটা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, আমি আমি খাবার আনতে গিয়েছিলাম। ওয়াসিম আর কোনো কথা না বাড়িয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গামছা দিয়ে চুল মুছতে মুছতে এসে বেরিয়ে আসে। এসে দেখে তৃষ্ণা সোফার সামনের টি টেবিলে খাবার সাজিয়ে তার জন্যই অপেক্ষা করছে। ওয়াসিমকে আসতে দেখেই সে সরে যাওয়ার জন্য পা বাড়ায়। ওয়াসিম সোফায় বসতে বসতে কড়া গলায় বলে, রুমের বাইরে এক পাও ফেলবি না, ফেললে পা কেটে ফেলবো। আপনার ভেজা কাপড়গুলো ধুয়ে দিতাম। আমি খাচ্ছি, তুই গামছা দিয়ে আমার চুল আর দাড়ি মুছে দে। আমি বেরিয়ে যাব, তারপর যা ইচ্ছা করিস। ওয়াসিমের হুকুম শোনা মাত্র তৃষ্ণা নিঃশব্দে সোফার পেছনে গিয়ে দাঁড়ায়। ওয়াসিমের কাঁধ থেকে গামছা তুলে নিজের হাতে নিয়ে আলতো ছোঁয়ায় সে ওয়াসিমের ভেজা চুল আর দাড়ি মুছে দিতে থাকে। তৃষ্ণার এই পাথর চাপা নীরবতা ওয়াসিমের অসহ্য লাগে। কেন মেয়েটা প্রতিবাদ করে না? ওয়াসিম অকারণে এত রাগ দেখায়, গায়ে হাত তুলে মুখ ভর্তি গালাগাল দেয়, তবু তৃষ্ণার ঠোঁট থেকে একটা টুর শব্দ বের হয় না। ওর এই মেনে নেওয়াটাই ওয়াসিমের পৌরুষে আঘাত করে। ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে ওয়াসিমের কণ্ঠ থেকে ঝরে পড়ে তীব্র ঘৃণা। তৃষ্ণা, তুই একটা আস্ত বেহায়া, রাস্তার একটা কুকুরের চেয়েও তুই নিকৃষ্ট। মানুষের চামড়া এত মোটা হয় কি করে? এত নির্লজ্জ কেন তুই? এই শুনে তৃষ্ণার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ম্লান প্রাণহীন হাসি। এই হাসি তৃষ্ণা নিরলস ভাবে বলে, আমি এমনই, ঠিক ওই রাস্তার কুকুরের মতোই। কথাটা তৃষ্ণা খুব গা ছাড়াভাবে বললেও ওয়াসিম জানে না তার এই নিক্ষিপ্ত বিষাক্ত তীরগুলো তৃষ্ণার হৃৎপিণ্ডটাকে কীভাবে ঝাঁঝরা করে দিচ্ছে। সে অদৃশ্য রক্তক্ষরণ দেখার চোখ ওয়াসিমের নেই। চুল মোছা শেষ হলে ওয়াসিম আদেশ করে, চুলগুলো টেনে দে এবার। আর শোন, তুই আসলে কুকুরও না, কারণ কুকুরকে কয়েকবার তাড়িয়ে দিলেও সে আর ফিরে আসে না। আত্মসম্মান থাকে তার। তোকে তাড়াতে তাড়াতে আমি ক্লান্ত, তবুও যাস না। ওয়াসিমের চুলে আঙুল চালাতে চালাতে তৃষ্ণা খুব ধীর গলায় বলে, যাওয়ার কোনো জায়গা নেই বলেই তো পড়ে আছি। আমি কবে যাব সেই চিন্তা না করে বরং একটু কষ্ট করে আমার মৃত্যু কামনা করুন। দোয়া করুন যেন দ্রুত মরে গিয়ে আপনাকে এই বোঝা থেকে মুক্তি দিতে পারি। তৃষ্ণার মুখে মৃত্যুর কথা শুনে ওয়াসিমের চিবানো থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় তৃষ্ণার চোখের দিকে। সেখানে শুধুই শূন্যতা দেখতে পায় সে।
পরক্ষণই নিজেকে সামলে আবার ভাত মুখে নিয়ে বলে, তুই মরলে তোর জানাজায় গিয়ে দাঁড়াতে হবে। তোর মতো একটা বেহার জানাজা পড়ার রুচিও আমার নেই। তৃষ্ণা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে সেই দীর্ঘশ্বাসে মিশে থাকে এক আকাশ অভিমান তার ছেলের সুরে তৃষ্ণা ধারণ করে। কুকুরের আবার জানাজা হয় নাকি? আমি তো কুকুর, আমার জানাজা কে পড়বে? তবে দেখে নেবেন, একদিন ঠিকই আমি হারিয়ে যাব আপনার মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে দিয়ে। সেদিন আর এই বেহায়া লোভী মেয়েটাকে দেখতে হবে না, আপনার রাগও বুঝতে হবে না। সেদিন হবে আপনার জীবনের পরম শান্তি আর স্বস্তির দিন। তৃষ্ণার কথায় ওয়াসিম কেমন স্তব্ধ হয়ে যায়। ভাতের নলা আর গলা দিয়ে নামতে চায় না, তাও সে জোর করে মুখে হাসি এনে প্রশ্ন করে, সেদিনটা কবে আসবে? হয়তো অতি শীঘ্রই, ঠিক বলতে পারছি না। তবে সামনের এমন দিনটাই আমি আর আপনার সাথে থাকবো না, এটুকু বলতে পারি। ওয়াসিমের হাত এবার পুরোপুরি থেমে যায়। প্লেটের ভাত প্লেটে পড়ে থাকে। সে তৃষ্ণার দিকে তাকিয়ে শঙ্কিত গলায় প্রশ্ন করে, কোথায় যাবি তুই? হয়তো মরে যাব, নয়তো কোথাও হারিয়ে যাব। কোথায় যাবি? টাকা আছে তোর কাছে? হ্যাঁ আছে তো, 20 কেনার টাকা আছে, ওতে আমার হয়ে যাবে। ওয়াসিমের বুকের ভেতরটা ধক করে ওঠে। ওয়াসিম বলে, আমি যদি তোকে যেতে না দিই? যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন উপরওয়ালার পক্ষ থেকে ডাক আসবে, সেদিন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আমি চলে যাবই, সাথে আপনার সব বিরক্তির কারণও চিরতরে মিটিয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। শিকদার বাড়িতে আজ উৎসবের রং লেগেছে। ধ্রুব আর ইকরার গায়ে হলুদ আজ একসঙ্গেই হচ্ছে এই বাড়িতে। ইকরার বাড়ির আত্মীয় স্বজনে পুরো শিকদার বাড়ি গমগম করছে। তবে দোতলায় তসিরের ঘরে চলছে এক অন্যরকম উত্তাপ। ঘরের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন 3 জন, তসির, নাঝার, বিবিজান। যুদ্ধের মূল কারণ হলো নাঝার পোশাক। বিবিজানের হুকুম, বাড়ির বউ নাঝা, তাই ওকে শাড়ি পরতে হবে। ওদিকে নাঝা নাছরবান্দা, সে তার পছন্দের সারারায় পরবে, মানে পরবেই। বিবিজানকে দেখতে পারে না এমনিতেই, আর ওনার আদেশ শুনবে নাকি সে? বিবিজান নাঝার দিকে এক পায়ে গিয়ে সে কড়া গলায় শাসাচ্ছেন, তুই শাড়ি পরবি মানে তুই শাড়িই পরবি, এরপর একটাও বাড়তি কথা কবি না। নাঝা বিবিজানের কথায় একবার তসিরের দিকে আর চোখে তাকালো। বেচারা তসির দাদি আর বউয়ের মাঝখানে পড়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নাঝা চোখ সরিয়ে শটান বিবিজানের চোখের দিকে তাকায়, ফের অতঃপর দাঁত চেপে স্পষ্ট গলায় বলে, আমি পরবো না শাড়ি, আমি আমার পছন্দ মতো ড্রেস পরবো। নাঝার মুখে এমন কথা শুনে বিবিজান রাগে কিরমির করে ওঠেন। পুরনো হিসেব মনে করিয়ে দিয়ে বলেন, 4টে থাপ্পড় যে মেরেছিলাম মনে নেই, ভুলে গেছিস নাকি? বেশি বাড়াবাড়ি করলে মার আরও একটা, আর কয়েকটা। কথাটা শোনা মাত্র নাঝা অদ্ভুত এক কাণ্ড করে বসে। সে নিজের ডান হাতটা উঁচিয়ে ধরে, হাতের তালুতে আলতো করে থুতো ছিটিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, না না, ভুলে যায়নি, সেটা সত্য তুলতে হবে, তাই না? তসরের চোখ কপালে ওঠার জোগাড় এ দেখে সে মনে মনে প্রমোদ গুনে, আল্লাহ, আমার কাল নাগিন না জানি এখন রাগের মাথায় আমার বুড়ি নাগিনকে থাপ্পড় মাইরা দেয়। কিন্তু তসরের ভাবনাকে ভুল প্রমাণ করে নাঝা আচমকা বা হাত বাড়িয়ে ফুট করে তসরের ঘাড়ের কাছে কলারটা খামচে ধরে। কিছু বুঝে ওঠার আগেই চটাস চটাস করে পুরো ঘর নিস্তব্ধ করে তসরের 2 গালে 4টে করা থাপ্পড় বসিয়ে দেয়। তসির হতভম্ব, গালে হাত দিয়ে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে দুজনের দিকে। তার অপরাধটা কি? নাঝা তাকে মারল কেন? নাঝা তসিরকে ছেড়ে দিয়ে বিবিজানের দিকে তাকায় আর ঠোঁটের কোণে বেজার হাসি ঝুলিয়ে নিয়ে বলে, এই যে শোধ তুলে নিলাম, এখন হয়েছে তো। নাঝার এই আস্পর্ধা দেখে বিবিজান আকাশ থেকে পড়েন। তিনি খেকে ওঠেন, মাগি, এত বড় সাহস তোর? তুই আমার চোখের সামনে আমার নাতির গালে হাত লাগাস, মেরে লাল করে দিয়েছিস গাল। নাঝাই শুনে এবার শান্ত দৃষ্টিতে তসিরের দিকে তাকায়। তসিরের ফর্সা গাল সত্যি লাল হয়ে আছে। সে আলতো করে তসিরের গালে হাত বুলিয়ে দিতে দিতে মায়াময় গলায় বলে, লাল হয়ে গেছে তাই না? পরক্ষণে বিবিজানের দিকে তাকিয়ে চিবুক শক্ত করে বলে ওঠে, আমার জামাই, আমি ইচ্ছে হলে থাপ্পড় মারবো, ইচ্ছে হলে চুমু খাবো, তাতে আপনার কি? কথাটা শেষ করেই নাঝা এক ঝটকায় তসিরের চুল খাবলে ধরে তসিরকে নিজের একদম কাছে টেনে আনে। তসিরের বিস্ময়ের ঘুর এখনো কাটেনি। নাঝা তার তপ্ত হয়ে থাকা 2 গালে গভীর আবেগে চুমু খায়।
তৌসিরের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় এই স্পর্শে। সে বাকরুদ্ধ, চোখ বড় বড় করে শুধু তাকিয়ে থাকে। গালে প্রথমে পড়ল চর, আর তারপরে স্ত্রীর উষ্ণ ঠোঁটের গরম স্পর্শ, ব্যথার ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণে সে কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। নাঝার এই কাণ্ড দেখে বেবিজান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নেন। তিনি দাঁত চেপে ধরে কিছু বলতে যাবেন, ঠিক তখনই নিজ থেকে ডাক পড়ে। গায়ে হলুদের অনুষ্ঠানে তাকে এখনই যেতে হবে। যাওয়ার আগে তিনি নাঝাকে চোখ রাঙিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে যান। বেবিজান ঘর থেকে বের হতেই নাঝা তৌসিরকে ছেড়ে দেয়। তৌসির এখনও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন এখনও স্বাভাবিক হয়নি। বেবিজান ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরের আবহাওয়া মুহূর্তেই বদলে যায়। তৌসিরের খুর কাটে। সে নাঝার দিকে গরম চোখে তাকায়, আর আগে তার চোয়াল শক্ত হয়ে আসে। সে নাঝার দিকে এগিয়ে এসে ধমকে বলে, এই তোর সাহস তো দেখতেছি 1.5 ইঞ্চি বাইরে গেছে। বেয়াদব সিনাল তোরে থাপড়িয়ে দাঁতের মারি ফুলিয়ে দিব আমি। নাঝা তৌসিরের ধমকে একটু ভয় পায় না, উল্টো সে তৌসিরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে বলে, এত সাহস? তাহলে যখন এতই সাহস তখন আমার পায়ে পড়েছিলে কেন? মাফ করে দাও, মাফ করে দাও বলে তো কম মিনতি করেননি। পুরনো কথা শুনে তৌসিরের এগোতে লাগে। সে নাঝার একদম সামনে এসে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে শ্বাসে বলে, তুমি বউয়ের মতো থাকো, অতিরিক্ত উড়াউড়ি করিও না। আমার কাছে বিবিজান আগে। তুমি তার সাথে আজ যে বেয়াদবি করেছো সেটা কিন্তু আমি একদমই সহ্য করব না। আর নাঝা তার ছেলের হাসি দেয়। এই শুনে গলার স্বরে একটা অভিমান আর তিক্ততা মিশে বলে, জানি তো আপনার কাছে আপনার বিবি জানি সব, সেটা নতুন করে কেন বলছেন? আমি তো আপনাদের কেউ না, আমি হলাম সবার জীবনের অপশনাল। যখন দরকার হয় ব্যবহার করা, দরকার শেষে ছুঁড়ে ফেলা। একটু থেমে শ্বাস নিয়ে নাঝা আবার বলে, আর যেটাকে আপনি বেয়াদবি বলছেন সেটা বেয়াদবি না, সেটা আমার ইচ্ছে। আমি আপনাদের হাতের পাপেট না যে আপনারা যা বলবেন তাই শুনবো। আমি তো হলুদে যেতেই চাইনি, শুধু আপনার মা বারবার বলছেন তাই যাচ্ছি। এখন যদি আর একটাও এক্সট্রা কথা বলেন তাহলে কিন্তু আমি যাব না, আর আমি না বললে সেটা কিন্তু আর হ্যাঁ হবে না। কথাগুলো বলেই নাঝা বিছানার উপর থেকে তার সারাটা ছু মেরে তুলে নিয়ে ধপধপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তৌসির নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার আর কিছু বলার থাকে না। সে ভাবে, তৌসির, এই মেয়ের সাথে তর্ক করে লাভ নেই। বউয়ের সাথে তাল মেলাতে গেলে জীবন আর জীবন থাকবে না। তার উপর ও যে কখন কি করে বসে কোনো ঠিক নেই। 2 দিন পর পর নতুন নতুন গাদ্দারিতে মেতে ওঠে। একে বিশ্বাস করে বিবিজানের সাথে তর্কে জড়ানো হবে নিতান্তই চরম বোকানি। তৌসির হতাশ ভঙ্গিতে বিছানায় বসে পড়ে। ওদিকে ওয়াশরুমের ভেতরটায় অন্য এক পৃথিবী। নাঝা সারারা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকায় সে। গালে থাপ্পড়ের পুরনো দাগগুলো এখন আর নেই, মিলিয়ে গিয়েছে। কিন্তু মনের দাগ? নাঝার চোখের কোণ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। বাইরের সেই তেজদীপ্ত নাঝা এখন নিমেষে ভেঙে চুরমার। সে যে ভালো নেই, সে যে একটু ভালো নেই, এই কথাটা শোনার মতো কেউ নেই তার। তার যে আপন বলতে কেউ নেই এই বিশাল পৃথিবীতে। সবাই থাকে কিন্তু নিজ প্রয়োজনে, প্রয়োজন ফুরালে সবাই পর হয়ে যায়। নাঝা আয়নার দিকে তাকে ফুঁপে ওঠে, কিন্তু বেশিক্ষণ কাঁদতে পারে না। চোখের পানি 2 হাত দিয়ে দ্রুত মুছে ফেলে। জোরপূর্বক ঠোঁটে একটা মিথ্যে হাসি ফোটায়। আয়নায় নিজের চোখের দিকে তাকে ফিসফিস করে নিজেকেই বোঝায়, না নাঝা, কাঁদলে চলবে না। তুই অনেক স্ট্রং একটা পারসন, তুই খুব খুব স্ট্রং। এসব তুচ্ছ বিষয়ে কেঁদে কেন নিজের চোখের পানি ফেলছো? দীর্ঘশ্বাস ফেলে নিজেকে আবারও বলে, এই যে তোমার আশেপাশের মানুষেরা, ওরা আমায় বিশ্বাসঘাতক ভাবে, গদ্দর ভাবে। ভাবুক, তাতে কি? তুমি তো জানো তুমি কার জন্য করছো, কেন করছো। নাঝা, একটু শক্ত হও, তোমাকে লড়তে হবে। নাঝার চোখে মুখে পানি দিয়ে নিজেকে প্রস্তুত করে। যুদ্ধের মুখোশটা আবার মুখে এঁটে নেয় সে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। তৌসির এখনও ঘরে বিছানায় বসে আছে। তার মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা, সাথে রাগ তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি আছে এক ব্যাকুলতা, আকুতি। নাঝা যখন সারারাটা পরবে, একটু সাজবে,
তাকে ঠিক কতটা সুন্দর লাগবে সেই দৃশ্যটা দেখার জন্য তার বুকের ভেতরটা তীর তীর করে কাঁপছে। অপেক্ষার প্রহর অনন্ত মনে হচ্ছে এখন তসিরের কাছে। বিরক্ত লাগছে, হৃদয়ের গহীনে এক অবর্ণনীয় অস্থিরতা। নাজহাজ কেমন সাজে ধরা দেবে, তার রূপের নতুন কোন ছটায় আলোকিত হবে এই মুহূর্ত। সে অদেখা সৌন্দর্যের তীব্র আকাঙ্ক্ষায় সময় বোধহয় তসিরের কাছে থমকে দাঁড়িয়েছে। সহসা সেই দীর্ঘ প্রতীক্ষার জবনিকা পতন হলো। নিঃশব্দ চরণে ওয়াশরুমের আড়াল থেকে বেরিয়ে এলো নাঝা। তসিরের বুকের ভেতরটা এক অজানা আবেশে তীর তীর করে কেঁপে উঠল আবারও। ধীর লয়ে দৃষ্টি তুলে তাকাতেই বিস্ময়ে অভিভূত হয়ে যায় সে। একে দেখছে সে, তার চিরচেনা তেজস্বী সবুজ বাঘিনী আজ তো ভুল বদলে এক মায়াবিনী হলদে পরীর রূপ পরিগ্রহ করেছে। আহা, কি মারাত্মক, কি তীব্র এক সম্মোহনের সৌন্দর্য, কি মারাত্মক, কি মারাত্মক! এ তো ভীষণ মারাত্মক অপরূপ। নাঝার অঙ্গে আজ সর্ষে ক্ষেতের হলুদ আভা, যা তার দুধে আলতা কাঁচা সোনার মতো গায়ের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছে। মনে হচ্ছে কোনো এক জাদু করে তুলির ছোঁয়ায় তার সমস্ত শরীরে দুটি ছড়িয়ে পড়েছে। তার কালচে সবুজ হরিণী চোখের এই মায়া আর সরল গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে তিক্ততাই তসিরের জগৎ সংসারকে সব এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। নাজহার পরনে সর্ষে হলুদ রঙের জমকালো সারারা, হাঁটুর সামান্য উপর পর্যন্ত প্রলম্বিত পূর্ণ হাতা কামিজটির গলার কাজ ছিমছাম হলেও নিচের অংশে সোনালি সুতো আর কাচের সুনিপুণ কারুকাজে আলোর ঝিলিক ছড়াচ্ছে। তবে সমস্ত দৃষ্টি কেড়ে নেয় তার নিচের ঘেরওয়ালা সারারা প্যান্টটি। সোনালি রঙের ফুল আর লতা পাতার নকশায় আবৃত সে জমিন যেন এক চলন্ত স্বর্ণালী বাগান। হাঁটার তালে তালে প্যান্টের ভারী পাড়টি দুলছে। বুকের ওড়নাটি সযত্নে ঠিক করে নিতে নিতে নাঝা ধীর পায়ে এগিয়ে আসছে। খোপার বাঁধন আলগা হয়ে তার ঘন কেশরাশি এক উচ্ছল মেঘের তরঙ্গ অবাধ্যভাবে ছড়িয়ে পড়েছে তার ফর্সা কাঁধ আর পিঠময়। খোলা চুলের এই মায়াবী ফ্রেমে তার মুখখানিকে দেখাচ্ছে জীবন্ত প্রতিমার মতো। নাঝার এই নিরুপমার রূপের দিকে মুগ্ধ নয়নে তাকে তসিরের ঠোঁট দুটো অজান্তেই নড়ে বসে। হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে ওর মুগ্ধ উচ্চারণ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাদ্দারনি তো দেখি আজ সত্যি এক অপরূপা হলদে পাখির বেশে আমার অন্তরের আসমানিতে ডানা মেলতাছে। নাঝা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তসিরের দিকে একবারও তাকায় না সে। ড্রেসের পিঠের দিকে থাকা ছোট চেইনটা লাগাতে হবে, তাই আলতু হাতে তার ক্যাশরাশি গুটিয়ে কাঁধের এক পাশে সরিয়ে নেয়। তসির ধীরে ধীরে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। মনে সুপ্ত ইচ্ছে ছিল নাঝাকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু চেইনটা খোলা দেখে সে হাত বাড়িয়ে তা টেনে দিতে চায়। আয়নায় তসিরের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নাঝা কঠোর স্বরে বলে ওঠে, আমার চেন আমিই লাগাতে পারবো, আপনারা তো নাটক করতে হবে না। হাত সরান বলছি। তসির হাত সরিয়ে নেয় সাথে সাথে ঠিকই, কিন্তু পরক্ষণেই নাঝার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে। আয়নায় নাঝার চোখের দিকে চেয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমার চেইন লাগাতে এসেছি? আমি তো এসেছি নিজের জন্য। কথাটা শেষ হতে না হতেই ড্রেসের চেইনের ফাঁক দিয়ে দৃশ্যমান নাঝার ফর্সা পিঠে তসির নিজের নাক ডুবিয়ে দেয়। অতপর খুবই আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় ওড়নাবিহীন এই উন্মুক্ত ত্বকে। তসিরের ঠোঁট জোড়া স্পর্শ করতেই নাঝা তীব্রভাবে কেঁপে ওঠে। সে দাঁত চেপে চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা করে। একসময় সহ্য করতে না পেরে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে ওঠে, আমি কি ড্রেসটা খুলে ফেলবো? খুলে ফেলবো এখনই? শান্তি হবে আপনার? আমি এই ড্রেস আর পরবো না। আপনার এসব নাটক আমার সহ্য হয় না। তৌসির বুঝতে পারে নাঝা এখন মারাত্মক খেপে যাবে। সে কথা না বাড়িয়েই নাঝার পিঠে আরও 10-12টা চুমু খেয়ে চেনটা টেনে দেয়। এরপর পেছন থেকে নাঝার কোমর জুড়ে ধরে তার কাঁধে থুতনি রেখে ফিসফিসিয়ে বলে, কৈতরি গো, ও কৈতরি। নাঝার গা জ্বলে যাচ্ছে এই আদুরে আহ্বানে। আজ সকালে যে মানুষটা তাকে নির্মমভাবে মার খাওয়ালো, এখন সে কিনা সুহাগ করছে। আর আগে তার হিতাহিত জ্ঞান লুপ্ত হওয়ার দশা, কিন্তু সে নিজেকে সামলে নেয়। প্রতিজ্ঞা করেছে সে আর তসিরের উপর রাগ দেখাবে না। অভিমান তো আপন মানুষের উপর করা হয়। তসির কি তার আদৌ আপন? তসির তো নিজেই তাকে আজ মার খাওয়ালো। নাছা জানে সে একা, সে তো একটা পাপেট যাকে প্রয়োজনে ব্যবহার করা হয়। নাঝা ম্লান সুরে কানে দুল পড়তে পড়তে বলে, এসব অভিনয় করে কি লাভ তসির? আমি তো আপনার হাতের একটা পুতুল মাত্র।
একটা পাপেটকে এত কদর করে ডাকার কে আছে? আপনার আসল মতলব তো আমার শরীরটাই, তাই না? নিন, ভোগ করুন। তার জন্য এত নাটক বা মন জয় করার বৃথা চেষ্টার কি প্রয়োজন? ঘৃণা লাগে তৌসির, ঘৃণা। আপনার এই নিঃশ্বাস, এই ছোঁয়া সব কিছুই আমার কাছে চরম ঘৃণার। তৌসিরের মুখটা অপমানে আর কষ্টে ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু একটা বলতে চায়, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। ঠিক তখনই কাঁচা হলুদের বাটি হাতে ঘরে প্রবেশ করে বিবিজান। তাকে দেখে তৌসির বিদ্যুৎ গতিতে নাঝার থেকে দূরে সরে যায়। বিবিজান এগিয়ে সে তৌসিরের হাতে বাটিটা ধরিয়ে দেন। নাঝার সারারা পড়া দেখে তিনি মনে মনে ভাবছেন, মেয়েটা নিজের কথাতেই থাকলো, পড়লই তো সারারা। কি শয়তান মেয়ে একটা। তারপর তৌসিরের দিকে তাকিয়ে কটমট করে বলেন, নে, এই কাঁচা হলুদ তোর বইয়ের গায়ে লাগিয়ে দে, সবখানে লাগাবি, পারলে ওর ওইখানেও একটু লাগাইস, যাতে ওইখানে ঝাল নামে। বিবিজানের কুৎসিত ইঙ্গিতপূর্ণ কথাটি নাঝার গায়ে আগুন ধরে দেয়। সে ঘুরে দাঁড়িয়ে মুখে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে বিবিজানের চোখে চোখ রেখে বলে, আমার এইখানে ঝাল নামানোর জন্য এই হলুদের প্রয়োজন নেই বিবিজান। আপনার নাতি ওই যথেষ্ট। কথাটা বলে সে তৌসিরের দিকে তাকিয়ে মিছি মিছি কেসে ওঠে। তাই না তৌসির সাহেব? বিবিজান হতভম্ব। তিনি দাঁত কিরমির করে চেঁচিয়ে ওঠেন, নির্লজ্জের মতো কথা বলছিস কেন লো মাগি? নাঝা গালের পিঠে পাল্টা জবাব দিতে মুখ খুলতেই তৌসির দ্রুত ওর মুখ চেপে ধরে। বিবিজানের দিকে তাকিয়ে বলে, আমি ওর উপর থেকে নিচ যেখানে যেখানে হলুদ লাগানো দরকার লাগিয়ে দেব। তুমি এবার যাও বিবিজান। বিবিজান আর কথা না বাড়িয়ে গজ গজ করতে করতে বেরিয়ে যান। তিনি মনে মনে জানেন নাঝার এমন আচরণের কারণ আজ সকালের ঘটনা। মনে মনে নাঝাকে তিনি স্নেহ করলেও মুখে তা স্বীকার করতে পারেন না, তাই শাসন আর অপমানের ঢাল ব্যবহার করেন। বিবিজান চলে যেতেই ঘরটা আবারও এক ভারাক্রান্ত নীরবতায় ডুবে যায়। তৃষ্ণা দাঁড়িয়ে আছে পাটোয়ারি বাড়ির সদর দরজায়। তার ওড়নার কুলে বেশ কয়েকটা বড়ই। শীতজা বাপের বাড়ি যাওয়ার আগে বলে গিয়েছেন, যদি সে পারে তাহলে যেন ওনার জন্য টকের তরকারি রেঁধে রাখে। তবে ও কী দিয়ে রাঁধবে খুঁজে পেল না। টমেটো শেষ হয়ে গেছে বাড়িতে। ইব্রাহিম সাহেবও বাড়িতে নেই, হায়দ্রাবাদ গিয়েছেন কাজে। বাড়িতে সে আর ওয়াসিমকে বলার সাহস নেই, তাই আর কোনো দিকে না চেয়ে বড়ই পেরে এনেছে টক রাখবে বলে। তৃষ্ণা দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে সুরিবে একটা মেয়ে নামছে। মেয়েটাকে দেখেই তৃষ্ণা চোখ নামিয়ে নেয়। হে, মেয়েটা ওয়াসিমের ঘর থেকে আসছে। সকালে তৃষ্ণা যখন ঘর গোছাচ্ছিল তখন ওয়াসিম এই মেয়েকে নিয়ে ঘরে ঢুকে তাকে বের করে দিয়েছে। অবশ্য বের করে দেওয়ার আগে বলেছিল, আমরা এখন সময় কাটাবো, তুই আমাদের ডিস্টার্ব করিস না। ওয়াসিম কোনোদিন কোনো নারী নিয়ে এভাবে কখনো আসেনি বাড়িতে। আজ এই প্রথম এমন ঘটনা ঘটালো সে। তবে তৃষ্ণার সেই ক্ষমতা নেই যে কেন নিয়ে এলেন তাকে প্রশ্ন করবে। কিছু সময় তৃষ্ণা ওয়াসিমের দিকে নিরীহ চোখে তাকিয়ে তারপর নিঃশব্দে চোখ নামিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিয়েছিল তখন, আচ্ছা। এতটুকু বলেই সে ধীরে ধীরে নিচে চলে এসেছিল। কি বলবে আর? তার যে বলার অধিকার নেই। সে তো ওয়াসিমের কেউ না যে বলবে কিছু। ওয়াসিমের বাড়ি, ওয়াসিমের সব। তৃষ্ণা কি বলবে? বললে ওয়াসিম মারবে উল্টো তাকে, তাই চুপচাপ চলে এসেছে। ভেতরটা বুকটা যন্ত্রণায় ডুকরে উঠেছিল ওর, কিন্তু তারপরেও কিছু করার নেই, সব সহ্য করা ছাড়া। নিজেকে অনেক বুঝিয়ে রান্নাঘরে এসে রান্না করতে থাকে। রান্না করার সময় গলায় বুকে আটকে থাকা কষ্টের পাথরটা গলে চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ছিল তৃষ্ণার। কষ্টে বুক ফেটে যায় ওর। তৃষ্ণার চোখ বেয়ে আঝরে ঝরতে থাকে জল। শ্বাস এখনই বন্ধ হয়ে আসবে এমন অবস্থা হয়। তৃষ্ণা সকালে নাস্তা করেনি। পেটের খিদেই দুটো রুটি খেতে বসেছিল, তথাপি সেটাও সে পারেনি। খেতে গিয়ে কান্নার ব্যাগের কারণে গলায় খাবার আটকে গিয়েছিল। অনেক কষ্টে চোখের পানি সামলিয়ে সামলিয়ে রান্না করেছে অসহায়ের মতো। এখন তৃষ্ণা মেয়েটার দিকে তাকিয়ে চোখ নিচে নামিয়ে নেয়। মেয়েটা তৃষ্ণার পাশ কাটে যেতে যেতে হিসিয়ে বলে ওঠে, তোমার হাজবেন্ডের পারফরমেন্স জাস্ট ওয়াও ছিল, ব্লিডিং করিয়ে দিয়েছে। তুমি সামলাও কিভাবে ডিয়ার? তৃষ্ণা অবলার মতো মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি নির্মম পরিস্থিতি তার। নিজের স্বামী অন্য নারীর সাথে বিছানায় গেল, সেটাও তাকে দেখতে হলো। এমন ভাগ্য তৃষ্ণার দুশ্মনেরও না হোক।
তৃষ্ণা বুড়িগুলো রান্নাঘরে নিয়ে যায়। ওয়াসিম ঘর থেকে বেরিয়ে গেলে তারপর ঘরে যাবে। এখন গেলে নিশ্চয়ই আরও অনেক কথা শুনতে হবে তাকে, কিন্তু তৃষ্ণার ভাগ্য তাকে সায় কোনোদিন দেয়নি, আজও দিল না। ওয়াসিমের গলা ভেসে আসে যে তৃষ্ণাকে ডেকে বলছে, তৃষ্ণা, এই তৃষ্ণা, আমার জন্য 1 কাপ করা লিকারের চা আর বিস্কিট নিয়ে আয় তাড়াতাড়ি। তৃষ্ণা ওয়াসিমের ডাক শুনে ঠোঁটে একটা তার ছেলের হাসি দিয়ে নিজেকে নিজে বলে, সবই ভাগ্য, থাক, সুদিন নিশ্চয়ই আসবে। নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না, অতএব অপেক্ষের কোনো শেষ হয় না। ওয়াসিম তৃষ্ণাকে ডেকে গিয়ে রুমের সাদা বিছানায় কিছু পানি আর লাল রং ঢেলে দেয়। রঙে লালচে ছুপ ছুপ দাগ সাদা বিছানায় বসিয়ে দেয়। ওয়াসিম মেয়েটার সাথে কিছু করবে তো মেলা দূরের বাক্য, তাকে ছুঁয়ে দেখেনি। ওয়াসিম শুধু তাকে অ্যাক্টিং করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে, যাতে তৃষ্ণা অন্তত এইবার ওয়াসিমের উপর রাগ করে চলে যায়। তৃষ্ণা নিজের থেকে চলে গেলে ওয়াসিম বেঁচে যায়। ওয়াসিম তো তৃষ্ণাকে নিজে ছাড়তে পারবে না বাবার জন্য। তৃষ্ণা চা নিয়ে রুমে পা রাখে ধীরে ধীরে, দেখে ওয়াসিম সোফায় বসে আছে, পরনে লুঙ্গি ব্যতীত আর কিছু নেই। তৃষ্ণা দৃষ্টি নতজানু করে সোফায় বসে থাকা ওয়াসিমের সামনে চায়ের ট্রেটা রেখে দিয়ে সরে আসে। ওয়াসিম গোসল করেছে তৃষ্ণাকে সত্যিটা বোঝাতে, যাতে তৃষ্ণা সত্যিটা বুঝে কষ্ট পায় আর চলে যায়। তৃষ্ণা এক পলক ওয়াসিমের দিকে তাকায়, দেখে সে গোসল করেছে। তৃষ্ণা এ দেখে মাথা নিচু করে নেয়। গোসল তো করবি, এটাই স্বাভাবিক। ওয়াসিম তৃষ্ণার তাকানো দেখে হেসে ওঠে, দাঁড়িয়ে তৃষ্ণার পাশে এসে দাঁড়ায় আর কটাক্ষ করে তাকে বলে, কষ্ট হচ্ছে তৃষ্ণা তোর? হওয়ারই কথা তো। তুই না চলে যা, তুই চলে গেলে আমি আরও বেশি এনজয় করতে পারবো। চলে যা। তৃষ্ণা এটা শুনে কিছু বলে না, চুপচাপ বিছানার দিকে যায়। বিছানার অবস্থা দেখে তৃষ্ণার কলিজা মুচড়তে ওঠে। তার বুকের বাম পাশে যে চিনচিনে ব্যথাটা মাথা চারা দিয়ে উঠছে, তা মনে হয় নীল বিষের মতো রক্তে মিশে যাচ্ছে। তৃষ্ণা কিছু বলছে না ঠিক, কিন্তু তৃষ্ণার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে এক না বলা বিচ্ছেদের আগুন। শব্দরা আজ নির্বাক, কেবল ওর শ্বাস প্রশ্বাসের গতি জানান দিচ্ছে তার এক বুক ফাটা আর্তনাদ। তৃষ্ণার সারা শরীর কাঁপছে। তৃষ্ণা কাঁপা কাঁপা হাতে বিছানার চাদর তুলে নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলে, আমি বিছানায় চাদরটা ধুয়ে আসি, নাপা হয়ে গেছে পুরো। আর কিছু নাপা করেছেন, খুলে দিন, ধুয়ে দিই। এই কথা শুনে তো ওয়াসিমের মাথা নষ্ট হয়ে যায়। কি বলে এই মেয়ে? এত কিছু দেখার পরও এত নীরব। ওয়াসিম রেগে ঘরের দেয়ালে চার কাপটা সজোরে ছুঁড়ে মেরে তৃষ্ণার দিকে বাঘের মতো ছুটে এসে তৃষ্ণার 2 হাতের নরম বাহু চেপে ধরে চিৎকার করে ওঠে, শালি মাদারচোদ, বেহাইয়া, বাঞ্চোদ, তোর কি রাগ হয় না? তুই কি মানুষ? তোর সামনে আমি আর একজনের সাথে বিছানায় গেলাম, আর তুই কি সেই বিছানার চাদর ধুয়ে দিবি? তৃষ্ণার বুকটা যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। ব্যথায় 2 হাতের বাহু মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তৃষ্ণা তাও ওয়াসিমের দিকে তাকায় না, কেন জানি তাকাতে ইচ্ছে করছে না ওয়াসিমের দিকে আজ তার। ভেতরের কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছে তার। চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছে না। অন্তরের গহীনে এমন এক হাহাকার জেগেছে যা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে পাঁজর ভেঙে দিচ্ছে। এক রাশ বিষণ্ণতা পাথরের মতো বুকে চেপে বসে আছে। মনে হচ্ছে দম নিতে গেলে সব ভেঙে চুরমার হয়ে যাবে। অব্যক্ত অভিমানে বুকটা ভারী হয়ে আসছে তৃষ্ণার। 2 চোখ ঝাপসা হয়ে নামতে চাচ্ছে শ্রাবণের অবিরাম ধারা। তৃষ্ণা মাথা নিচু করে নিজের হাত ওয়াসিমের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি তো মানুষ না, আমি তো কুকুর। আর রাগ কেন হবে? আপনার ইচ্ছে, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি যাকে তাকে নিয়ে আসতে পারেন। আমি তো আপনার স্ত্রী নই যে এসব নিয়ে রাগ করব। কুকুরের আবার মানুষের উপর রাগ দেখানোর অধিকার আছে নাকি? তৃষ্ণার কথাটুকু শুনে ওয়াসিম স্তব্ধ। ওয়াসিম নিজের হাতের বাঁধন আরো শক্ত করে ধরে তাকে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে ওঠে, তুই এত বেহায়া কেন তৃষ্ণা? তুই এমন কেন? তোর কি গন্ডারের চামড়া? তৃষ্ণার অজান্তেই এই কষ্টে তার চোখের কোণ বেয়ে টুপ করে 1 ফোঁটা পানি বেয়ে পড়ে। তৃষ্ণা চায়নি চোখের পানি পড়ুক, অনেক চেষ্টা করেছে আটকানোর, কিন্তু এই অবাধ্য চোখের পানি তার চেষ্টাটাকে গুড়িয়ে দিল। সে চায়নি এই পুরুষকে চোখের পানি দেখাতে। তৃষ্ণার বুকটা ফেটে যাচ্ছে, চোখের জল থামার আর নাম নেই। ঝাপসা দৃষ্টিতে সে শুধু দেখছে তার চারপাশটা মনে হয়
ক্রমে সংকুচিত হয়ে আসছে। তার শ্বাস নিতেও এখন বড্ড কষ্ট হচ্ছে। তৃষ্ণা ঢুকিলে গলা পরিষ্কার করে, কারণ কান্না গলায় আটকে আছে। তৃষ্ণা মাথা নিচু করে বলে, আমি তো এতিম, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, থাকলে বিশ্বাস করুন চলে যেতাম। ওয়াসিম তৃষ্ণার এই কথাগুলো শুনে আর কোনো প্রকার কথা বলে না এই প্রসঙ্গে। উল্টো তৃষ্ণাকে ধমক দিয়ে বলে, তৃষ্ণা আমার দিকে তাকা, তৃষ্ণা আমার দিকে তাকা, তৃষ্ণা। তৃষ্ণা তাকাতে চায়নি, কিন্তু ধমকের তীব্রতায় সে ওয়াসিমের দিকে তাকায়। তৃষ্ণার চোখে পানি দেখে ওয়াসিম থমকায়। তৃষ্ণাকে ওয়াসিম কখনো কাঁদতে দেখেনি। তৃষ্ণার চোখে সে কখনো পানি দেখেনি আগে। তৃষ্ণার চোখে পানি দেখে ওয়াসিম শান্ত গলায় ওকে প্রশ্ন করে, তুই কাঁদছিস তৃষ্ণা? না, না তো, আমি কাঁদবো কেন? তোর কষ্ট হচ্ছে তৃষ্ণা, তাই না? আমি অন্য নারীর সাথে থেকেছি, সেটাই কষ্ট হচ্ছে, তাই না? তৃষ্ণা ওয়াসিমের প্রশ্নে কি উত্তর দেবে? ওয়াসিম জানে তৃষ্ণার কষ্ট হচ্ছে, তারপরও সে এ জঘন্য প্রশ্ন করছে। ওয়াসিম ইতিমধ্যে তৃষ্ণার এক হাত ছেড়ে দিয়েছে। তৃষ্ণা ছাড়া পাওয়ার হাতে চোখের পানি মুছে নিতে নিতে ওয়াসিমকে বলে, আমার কষ্ট হবে কেন? আপনি আমায় স্ত্রী হিসেবে মানেন না, তার মানে আপনি আমার জন্য একজন পরপুরুষ। আর একজন পরপুরুষ কার সাথে কি করলো তাতে আমার কষ্ট হবে কেন? কি বললি? আমি তোর পরপুরুষ? সেটাই তো। তৃষ্ণা ওয়াসিমের কথায় মাথা নাড়িয়ে জবাব দেয়। এই জবাবটা ওয়াসিমের পছন্দ হয় না। ওয়াসিম চিৎকার করে এক হাতে তৃষ্ণার কোমর খামচে ধরে তাকে একদম নিজের কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস বেশি হয়ে গেছে, তুই এত বড় কথা বলছিস, মুখ টেনে ছেড়ে দিব। ওয়াসিমের এমন আচরণে তৃষ্ণার পায়ের তালু পর্যন্ত ঘামছে। ওয়াসিমের এতটা কাছে সে কোনোদিন আসেনি। তার মধ্যেও ওয়াসিম তার প্যাট খামচে ধরেছে। ওয়াসিমের উষ্ণ শ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তৃষ্ণা ভয়ে চোখ বুজে জোরে জোরে শ্বাস নিতে নিতে আকুতি করে। ভুল হয়ে গেছে, মাফ করে দিন, এমন করব না কখনো। খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে ছেড়ে দিন না, আমার না শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াসিম এ কথা শুনে তৃষ্ণাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তোর মতো কুকুরকে শোয়ার রুচি আমার নেই। তৃষ্ণা চুপচাপ দেয়ালের সাথে সেটে বসে থাকে। নিজের কপালের দোষ দেবে নাকি নিজের দোষ দেবে খুঁজে পায় না তৃষ্ণা। প্রতিটা দিন ওয়াসিমের এই অসহ্য অপমানগুলো সহ্য করতে হয় তার এই অবস্থা দেখে কোনো পশুরও মায়া হতো হয়তো। ওয়াসিম তৃষ্ণাকে এভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে। তার মনে হয় তার উচিত হয়নি তৃষ্ণাকে এভাবে আঘাত করা, তাই তাকে তুলে দাঁড় করানোর জন্য তৃষ্ণার দিকে যায়। ওয়াসিমকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তৃষ্ণার চোখে ভেসে ওঠে তার সৎ মা যখন তার বাবাকে তার নামে মিথ্যা বিচার দিয়ে তাকে মার খাওয়াতো। তার বাবা তখন ঠিক এইভাবে এগিয়ে সে তাকে লাথি মারত। হয়তো এখন ওয়াসিমও তাকে লাথি মারবেন। এ ভয়ে তৃষ্ণা ফুঁপিয়ে ওঠে। আমাকে মাইরেন না, আমি তো দুবেলা ভাত খাওয়ার লোভে আপনার সংসারে পড়ে আছি। এখান থেকে চলে গেলে কে আমাকে ভাত দিবে? আমি তো এতিম, আমার তো কেউ নেই। এই আর্তনাদ শুনে ওয়াসিমের পা আর এগোয় না, স্থির হয়ে দাঁড়িয়ে যায় ওয়াসিম। চেষ্টা করে এগিয়ে যেতে, তবে সে ব্যর্থ হয়। আজ এই প্রথম তৃষ্ণা তার সামনে কাঁদল। প্রতিবার সব গালিগালাজ হাসি মুখে সহ্য করে নিত। হয়তো মার খাওয়ার ভয় কাছে ওয়াসিমের মনে প্রশ্ন জাগে, হয়তো খুব বেশি মারতো তাকে তার সৎমা আর বাবা মিলে, তাই মার খাওয়ার ভয়ে এভাবে এখানেই পড়ে আছে। তৃষ্ণা চুপসে গিয়ে গুটি সুটি মেরেই বসে থাকে, অপেক্ষা করে ওয়াসিমের মারের। ওয়াসিম তাকে মারে না, সে গিয়ে তৃষ্ণার সামনে বসে আর তৃষ্ণাকে প্রশ্ন করে, তোকে আর তোর বাবার সৎমা মিলে অনেক মারতো, তাই না? তৃষ্ণা ওয়াসিমের এমন নরম আচরণে বিস্ময় নিয়ে ওয়াসিমের দিকে তাকায়। চোখের পানি দুই হাতে দ্রুত মুছতে মুছতে বলে, না, না তো, মারতো না তো। তৃষ্ণার মুখে মিথ্যা কথা শুনে ওয়াসিমের রাগটা আরও বেশি বেড়ে যায়। ওয়াসিম হাত বাড়িয়ে তৃষ্ণার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে চুলের গুচ্ছ শক্ত করে ধরে আর চিল্লিয়ে ওঠে, সত্যি কথা বল, মিথ্যা বলিস না তৃষ্ণা। ওরা তোকে মারতো, তাই তুই মায়ের ভয়ে কাঁদছিস, নয়তো তোর মতো ভেয়া ভয় পাওয়ার মতো না। বল, সত্যি করে বল। তৃষ্ণা ওয়াসিমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিবে বলে, হ্যাঁ মারতো, আমার বাবার সৎ মা মিলে মারতো, খুব মারতো। 19 থেকে 20 হলেই মারতো। অন্যের উপর রাগ হলে সে রাগ আমার উপর মেটাতো। আমাকে আমার সৎ মা আর বাবা কথায় কথায় খালি মারতো। ওরা না আমাকে ভাত খেতে দিত না।
আমি এই মার খাওয়ার ভয়ে আর ভাত খাওয়ার লোভে এখানে কুকুরের মতো পড়ে আছি। আপনিও মারবেন? মারুন। আপনি মারলেও আপনার এখানে থাকলে আমি ভাত খেতে পারবো। যত কিছুই হয়ে যাক, আমি এখান থেকে যাব না। ওয়াসিম তৃষ্ণার কথা শুনে তৃষ্ণার চুলের মুঠি ছেড়ে দেয়। খুব ইচ্ছে করে তার, কেন জানি তৃষ্ণার চোখের পানিটুকু মুছে দিয়ে বলতে, এইখান থেকে যেতে হবে না, তুই থেকে যা এখানে। তৃষ্ণা ওয়াসিমকে চুপ থাকতে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বিছানার চাদরটা ধুয়ে দিতে হবে যে। তৃষ্ণা এগিয়ে গিয়ে নিচে পড়ে থাকা বিছানার চাদরটা হাতে নিয়ে বেরিয়ে যেতে নেয়। তখনই ওয়াসিম তৃষ্ণাকে পেছন থেকে ডেকে ওঠে। তৃষ্ণা দাঁড়া। বলুন। ওয়াসিম তৃষ্ণাকে ইশারা দিয়ে নিজের কাছে বসতে বলে। তৃষ্ণা ওয়াসিমের কাছে চুপচাপ এসে দাঁড়ায়। মন চায় নিয়ে আসতে, কিন্তু না এসে তো বাঁচার পথ নেই, তাই এসেছে। না এলে যদি মারে। তৃষ্ণার হাত টেনে ধরে ওয়াসিম তাকে নিজের পাশে বসায়। তৃষ্ণা বিস্ময় নিয়ে বসে গিয়ে ওয়াসিমকে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন আপনার? কিছু বানিয়ে দিব? কিছু ধোয়ার আছে? না, প্রয়োজন নেই। তাহলে ডাকলেন কেন? ইচ্ছে হয়েছে ডেকেছি। তুই আমার চাকর, তুই এত প্রশ্ন কেন করছিস? চুপচাপ বসে থাক। তৃষ্ণার কথা বাড়ায় না, চুপ করে ওয়াসিমের ধরা নিজের হাতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, যে হাত দিয়ে আপনি আমার হাত ধরেন সব সময়, যে হাত দিয়ে আমার বাহু চেপে ধরেন, থুতনি চেপে ধরেন, সে হাত দিয়ে অন্য নারীকে ছুলেন, তার সুখের কারণ হলেন। তৃষ্ণাকে নিজের হাতের দিকে তাকাতে দেখে ওয়াসিম প্রশ্ন করে, কি দেখছিস? অন্য নারীকে ছোঁয়া হাত দেখি। তৃষ্ণা আর মনেই কথাটা বলে দেয়। তবে পরক্ষণে ওয়াসিম কিছু শুধানোর আগেই বলে ওঠে, না না না, কিছু না, এমনি দেখছি, কিছু না। তুই খুব বোকা তৃষ্ণা। আমার মতো মানুষের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিস? তুই বড্ড বোকা তৃষ্ণা। তৃষ্ণা ওয়াসিমের কথা শুনে দৃষ্টি নিচু করে বলে, আমি স্বপ্ন দেখি না আপনার সাথে জীবন কাটানোর। আমি শুধু একটু মার আর গালমন্দ থেকে একটা জীবন চাই। আমার সাথে থাকলে এমন জীবন পাবি না। আপনি গালি দিলেও সমস্যা নেই, মারলেও সমস্যা নেই। আপনার এখানে থাকলে আমি ভাত খেতে পাবো, শান্তিতে ঘুমোতে পারি, এতটুকুই যথেষ্ট আমার জন্য। ওয়াসিম তৃষ্ণার কথায় তার দিকে তাকায়। হয়তো বা একটু হলেও সে বুঝতে পারে তৃষ্ণা একটু ভালো থাকার লোভে আছে এখানে। সে নিজের দাড়িতে হাত বুলিয়ে তৃষ্ণাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি দাড়িটা কেটে চাপদাড়ি করি তাহলে কেমন হবে? এটা শুনে তৃষ্ণা তবদা খেয়ে যায়। ওয়াসিম তাকে জিজ্ঞেস করছে দাড়ি কাটলে কেমন লাগবে তাকে। তৃষ্ণা মাথা তুলে ওয়াসিমের দিকে তাকায়। সত্যি তাকে? তৃষ্ণা আমতা আমতা করে মাথা নাড়ায়। ভালো লাগবে। ওয়াসিম এটা শুনে তৃষ্ণার দিকে বিরক্তি নিয়ে যায়। শুধু ভালো লাগবে বলল কেন? অন্য কিছু কেন বলল না? সুন্দর লাগবে বললেও তো পারতো। ওয়াসিম তৃষ্ণার হাত ছেড়ে দেয় আর বলে, যা গিয়ে এই নাপাক চাদর ধুয়ে দে যা। এটা বলে ওয়াসিম নিজেই উঠে চলে যায় রুম থেকে। তৃষ্ণা বুঝতে পারে না এতদিন পর এই প্রথম এত সুন্দর ব্যবহার কি জন্য করলো ওয়াসিম তার সাথে। তৃষ্ণা মনে মনে বলে, মানুষ হয়ে জন্মালাম ঠিকই, কিন্তু কপালটা কুকুরের চেয়ে অধম। একবেলার ভাতের জন্য মানুষের পায়ের কাছে পড়ে থাকতে হয়। আমার তো রক্ত মাংসের সম্পর্ক বলতে কেউ নেই, তাই এই সংসারের লাঠি ঝাঁটাই এখন আমার আপন। আমার পেটের খিদেই তো আমার সবচেয়ে বড় দুশ্মন, যা লোভী দিল আমায় বেহায়ার উপাধি। শিকদার বাড়ির উঠোনে এখন তুমুল হট্টগোল। বিশাল স্পিকারে কান পাটানো গান বাজছে। হাতও মাকসুইন মিন্দি, লগে ব্র্যান্ডের দামি ওয়াচ, শর্মর ঠেলায় রুমাল মুখ সবেদির আনাজ। নতুন ভোরে দেখতা তান হার্টে মারের ফাল। চান্দুরলা খান কন্যা দেখিয়া দামান বসামাল। সিলেটিয়া রঙ্গিলা দামান, যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। সিলেটিয়া রঙ্গিলা দামান, যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। একে একে সবাই সেজে গুজেই গাড়িতে উঠছেন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। চারিদিকে শুধুই মানুষের কোলাহল। নাঝা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে নিচের দিকে কর্মযোগ্য দেখছে। বিবেজান তাকে বিয়েতে নিয়ে যাননি, অবশ্য না নিলেও নাঝা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছেন। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাঝাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তসির তো এসব দেখে রেগে মেগে লাল নীল হয়ে তাকে তখনই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল।
এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে 100 জনের মধ্যে 10 জন তো বিয়ের প্রস্তাব দেবেই। এটাই তসিরের ভয়। নাঝা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিজের বাড়ির লোকের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চয়ই দাওয়াত রক্ষা করতে আসতেন সেখানে। হঠাৎ নিচ থেকে তসিরের গলা একটু বেশি জোরে শোনা গেল। কাজের লোকদের ধমকাচ্ছে সে, মুখে অকথ্য গালিগালাজ, কারো কাছে ভুল হলেই চিৎকার করে উঠছে। এই এটা দে, এই মাদার তোর সাও। শুধু গালাগালি আর গালাগালি। বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেলেন। এখন শুধু তসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ান বাকি। যাওয়ার ঠিক আগ মুহূর্তে তসির একবার রুমে আসে, দেখে নাছা বারান্দার কিনারে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে নাছার পাশে দাঁড়ায়। নাছা তার উপস্থিতি যার পেলেও তাকায় না, আগের মতোই নিচের দিকে তাকিয়ে রয়। তসির মাথা কাত করে কিছুক্ষণ নাছার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে, কিন্তু না, কিছুই বুঝতে পারল না। ব্যর্থ হয়ে তসির নিচু গলায় বলে, আমি যাচ্ছি, বিয়ে পড়ানো শেষেই চইলে আইমো। ডরাই বা একা? না, যাই আমি। যান। চুত মানেনি সিনাল, এমনি কথা কস কেন? সুন্দর করে কথা কসটা কেন? নাঝা দাঁত চেপে মুচকি হেসে তসিরের দিকে তাকায়, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, মহারাজা আপনার জয় হোক। মহামান্য, আপনি যান, আমি ভয় পাবো না জাহাপনা। আপনার একা যেতে কষ্ট হবে হুজুর? যদি হয় আমাকে দয়া করে একটু বলুন, আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে নিয়ে দিয়ে আসবো শাহেনশাহ। নাঝার এমন ফাজলামি দেখে তসির অবাক হয়ে বলে, কি তালো, তোর সাওয়ায়ও জিন ভর করলো নাকি? এমনি কথা কস কে? নাঝা এক হ্যাচকা টানে তসিরের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তার চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, যান, যেদিকে যাবেন যান, আমার মেজাজটা বিগড়ায় না। তসির নাঝার কাছ থেকে নিজের কলারটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, দূর বেটি স্যার, আমার নয়া পাঞ্জাবি এটা বিবি জান বিয়ার জন্য কিনে দিছে, সিরে যাইব তো। নাঝা তসিরের কলার ছেড়ে দিয়ে বলে, যান এখান থেকে, তাড়াতাড়ি আসবেন। বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব। শেষের কথাটা নাঝা আনমনেই বলে ফেলে। নিচ থেকে ডাক আসে তসিরের। আর দেরি করার সময় নেই। তসির কোনো কথা না বলে পা বাড়ায়। ঠিক তখনই নাঝা ডেকে ওঠে। তৌসির শুনুন। তসির থেমে গিয়ে পেছনে ফিরে। বলো। আমি একটু জড়িয়ে ধরি আপনাকে। হঠাৎ এমন আবদার শুনে তসির হতবাক। নাছা উত্তরের অপেক্ষা না করেই তসিরকে শক্ত করে জোরে ধরে তার বুকে মাথা রাখে। তসির কাঁপা কাঁপা হাতে নাছার পিঠে হাত রাখে, হালকা করে জোরে ধরে জিজ্ঞেস করে, হঠাৎ কি হলো? নাছা জোরে শ্বাস টেনে বলে, আমার না কিচ্ছু ভালো লাগে না, সব তিক্ত লাগে, শান্তি পায় না কিছুতেই। কিন্তু আপনার বুকে অনেক শান্তি মিলে, তাই ধরলাম এটাকে প্রেম বা ভালোবাসা ভাববেন না, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি এখনো। তসির মৃদু হাসে আর মনে মনে ভাবে, কত বড় বেত্তমিস মাইয়া, আমারে ঘেন্না করে আবার আমার বুকেই শান্তির লাইগা মাথা রাখে মাঙ্গের নাতিন। কিছুক্ষণ পর নাঝা তসিরকে ছেড়ে দিয়ে বলে, যান এবার। তসির নাঝার কপালে আলতো চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাঝা ঠায় দাঁড়িয়ে থাকে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে। জোহরের নামাজের পর নাঝা সবে মাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামতেই তার চক্ষু চরক গাছ। সদর দরজা হা করে খোলা, আর বাড়ির ভেতর একের পর এক কালো পোশাক পরা লোক ঢুকছে। দৃশ্যটা দেখে নাঝার কলিজা শুকিয়ে যায়। সে এক দৌড়ে উপর তলায় চলে আসে। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা গার্ডরাও তার পিছু নেয়। নাঝা নিজের রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজা লাগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে কাঁপতে কাঁপতে তসিরের নাম্বারে কল দিতে থাকে সে। নিচে প্রায় 7-8 জন লোক হবে, সবার মুখে মাস্ক। নাঝার মনে একটাই চিন্তা, এরা নিশ্চয়ই ডাকাত। এদিকে তসির, রুদ্র, নাজেম চাচা আর তাদের 3 জন পালোয়ান তখনও বাড়ির পথে। সেন্টারে বসে তারা হাসি ঠাট্টা করছে। এমন সময় গ্রামের একজন তসিরকে ফোন করে জানায় তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে এবং কালো পোশাক পরা কিছু লোক সন্দেহজনকভাবেই ঘোরাঘুরি করছে। খবরটা শুনেই প্রথমে তসির ভাবছে এটা হয়তো নাঝারে কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তসিরের মোবাইলে নাঝার কল আসে, কিন্তু ফোন ধরতেই ওপাশ থেকে নাঝার বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসে। তৌসির, কে এসছে এখানে? তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা, মুখ ঢাকা কত লোক এসছে, আমাকে তাড়া করছে ওরা। ডাকাত এসছে তৌসির।
তৌসির এবার নড়ে চড়ে বসে। সে নাজহাকে শান্ত করার চেষ্টা করে বলে, তো 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 তুমি শান্ত হও, একটু শান্ত হও। শোনো, ওরা রুমের দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তলটা হাতে নিয়ে রুমে বসে থাকো, আমি আসছি। একদম শব্দ করবা না, আমি মাত্র 5 মিনিটে আসছি। আপনি আসতে আসতে ওরা যদি আমাকে মেরে ফেলে তখন? না, এমন কিচ্ছু হইতো না, তুমি শান্ত থাকো। এই বলে তৌসির ফোন কেটে দিয়ে নাজম চাচার উপর চড়াও হয়। চিৎকার করে বলে, বাইনচোদ, গাড়ি চালা, দ্রুত চালা, আমার বউ কাঁদছে। এটা ওর কোনো চাল না, তাড়াতাড়ি চালা, আমার বউয়ের কিছু হয়ে যাবে। নাজহার জানের ভয় এখন তুঙ্গে। সে তৌসিরের কথা মতো পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে থমথমে নীরবতা, কেউ দরজা ধাক্কা দিচ্ছে না। কিন্তু হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে দুজন লোক লাথি মেরে দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ে। নাজহা তাদের সামনে দেখা মাত্রই ভয় কাঁপতে শুরু করে। পিস্তলটা তাদের দিকে তাক করে পেছনে যেতে যেতে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।